আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচনার বিষয় পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী কাকে বলে, মুক্ত ও বন্ধ ইলেকট্রন কি, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের তালিকা, কারেন্ট প্রবাহের অভিমুখ, পরিবাহীর রোধ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল, রোধের সূত্র, আপেক্ষিক রোধ একক। এই বিষয়গুলো যদি আমরা সম্পূর্ণ বুঝতে পারি তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ বিষয়টি আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী কাকে বলে? আমরা এখন জানব পরিবাহী কাকে বলে। যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে পরিবাহী বলে। পরিবাহী পদার্থ যদি আমরা দেখতে চাই, দুই একটি উদাহরণ দেখি, তাহলে আমরা বলতে পারি কপার, তারপরে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম। এগুলো হচ্ছে পরিবাহী, এদেরকে কন্ডাক্টরও বলা হয়। এরপরে অর্ধপরিবাহী, যে সকল পদার্থের মধ্যে দিয়ে সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে অর্ধপরিবাহী বলে। অর্ধপরিবাহীর যদি আমরা দুই একটা উদাহরণ দেখি তাহলে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন ইত্যাদি, এদেরকে সেমিকন্ডাক্টরও বলা হয়। অপরিবাহী, যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না বা বাধার সম্মুখীন হয় সেই সমস্ত পদার্থগুলোকে অপরিবাহী বলে। অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে কোনো অবস্থাতেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। যেরকম আমরা বলতে পারি রাবার, কাঁচ ইত্যাদি। মুক্ত ও বন্ধ ইলেকট্রন কি? প্রথমে জানবো মুক্ত ইলেকট্রন কি। একটি অ্যাটম বা পরমাণুর যে সকল ভ্যালেন্স ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে অত্যন্ত আলগা বন্ধনে আবদ্ধ থাকে উক্ত ইলেকট্রন সমূহকে মুক্ত ইলেকট্রন বলে। অর্থাৎ ইলেকট্রনগুলো কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে খুব হালকা বন্ধনে আবদ্ধ থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের বন্ধন শক্তি খুব দুর্বল হবে। এতে খুব সহজেই ইলেকট্রনগুলো তার কক্ষপথ থেকে স্থানচ্যুত হতে পারে। এই ইলেকট্রনগুলোকে মুক্ত ইলেকট্রন বলা হয়। বন্ধ ইলেকট্রন, কোন পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, সহজে কক্ষচ্যুত হয় না বা কোনো সময়ই কক্ষচ্যুত হয় না, এদেরকে বন্ধ ইলেকট্রন বলে। অর্থাৎ পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ যদি নিউক্লিয়াসের সাথে খুব দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রনগুলোকে কোনোভাবেই স্থানচ্যুত করা যায় না বা ইলেকট্রনগুলোকে কক্ষপথ থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয় না, সে সমস্ত ইলেকট্রনকে বন্ধ ইলেকট্রন বলে। ভ্যালেন্স ইলেকট্রন এর সংখ্যা অনুযায়ী পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী কাকে বলে? ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা অনুযায়ী পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী কাকে বলে, এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে ভ্যালেন্স ইলেকট্রন কি। ভ্যালেন্স ইলেকট্রন মানে পরমাণুর সর্বশেষ কক্ষপথকে ভ্যালেন্স ব্যান্ড বলা হয়। এই ভ্যালেন্স ব্যান্ডে বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ আমরা যদি বলি তাহলে অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে এবং তৃতীয় বা সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে। এই 3টি ইলেকট্রনকে মূলত বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এখন আমরা যদি এটা সংজ্ঞা বলতে চাই তাহলে পরিবাহী,
কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথে যদি একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে, একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে, তখন এই পদার্থকে বলা হবে পরিবাহী, অর্ধপরিবাহী। কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি 4টি ইলেকট্রন থাকে, তখন তাকে বলা হবে অর্ধপরিবাহী। এবং সর্বশেষে আমরা জানব অপরিবাহী, অপরিবাহী। কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে বা ভ্যালেন্স ব্যান্ডে যদি 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে, তখন তাকে আমরা বলবো অপরিবাহী। 5টি, 6টি বা 7টি, আমরা তখন তাকে বলবো অপরিবাহী। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা অনুযায়ী আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী কাকে বলে সে বিষয় জানলাম। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের তালিকা। কিছু পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের আমরা নাম জানবো। যেরকম আমরা যদি বলি পরিবাহী পদার্থ হচ্ছে কপার, অর্থাৎ কপারের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। অ্যালুমিনিয়াম, এর মধ্য দিয়েও সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এবং আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের জন্য আমরা যে তার ব্যবহার করি বা কেবল ব্যবহার করি, সেগুলো সাধারণত কপার অথবা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। এছাড়াও এখানে রয়েছে টাংস্টেন, টিন, সীসা, এগুলো সবগুলোই হচ্ছে পরিবাহী, অর্থাৎ এদের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এরপরে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর মধ্যে আমরা যদি বলি তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, ভেজা কাপড়, ভেজা কাঠ, এগুলো স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তাপমাত্রা কম বেশি করলে, মানে অর্থাৎ তাপমাত্রাটাকে বাড়িয়ে দিলে বিদ্যুৎ পরিবহন করে। এবং অপরিবাহী পদার্থের মধ্যে রয়েছে শুকনো কাঠ, শুকনো কাপড়, কাঁচ, রাবার, প্লাস্টিক, এগুলো কোনো অবস্থাতে বিদ্যুৎ পরিবহন করতে পারে না বা এদের মধ্য দিয়ে কোনো অবস্থাতে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। এজন্য তারের উপরে ইনসুলেটর হিসেবে এগুলো ব্যবহার করা হয়, রাবার বা প্লাস্টিক এই জাতীয় আর কি, এগুলো ইনসুলেটর হিসেবে কাজ করে। তাহলে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের তালিকা দেখলাম। এবার আমরা জানব কারেন্ট প্রবাহের অভিমুখ, অর্থাৎ কারেন্ট কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় বা কারেন্টটা কিভাবে ফ্লো হয়। তো কারেন্ট প্রবাহের অভিমুখ মূলত দুইটি, একটি হচ্ছে প্রথাগত বা প্রচলিত দিক এবং আরেকটি হচ্ছে ইলেকট্রন প্রবাহিত অভিমুখ বা ইলেকট্রন প্রবাহের অভিমুখ। তো আমরা প্রথমে জানব প্রথাগত বা প্রচলিত অভিমুখ। বিদ্যুৎ বা কারেন্ট যখন আবিষ্কৃত হয়েছিল, তখন পৃথিবীর সবাই মনে করত বিদ্যুৎ ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তর দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয়। তো এই নিয়মটি পৃথিবীতে শুধুমাত্র আমেরিকা ছাড়া সব দেশটি ফলো করে, অর্থাৎ তারা মনে করে পৃথিবীর সব দেশই ফলো করে যে বিদ্যুৎ পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে প্রবাহিত হয়। কিন্তু এই নিয়মটি পুরোপুরি সত্য না। তারপরেও এই নিয়মের উপরে ভিত্তি করে অনেক বই পুস্তক এবং অনেক যন্ত্রপাতি কাজ করে বা বই পুস্তক লিপিবদ্ধ করা হয়েছে বলে এই নিয়মটিকে ওইভাবে আর চেঞ্জ করা সম্ভব হয়নি। 2 নাম্বার হচ্ছে ইলেকট্রন প্রবাহিত অভিমুখ বা ইলেকট্রন প্রবাহের অভিমুখ, অর্থাৎ এই নিয়মে মনে করা হয় বিদ্যুৎ ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তর দিকে প্রবাহিত হয়। এবং এটি ঠিক, কারণ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎও ঠিক সেই দিকেই প্রবাহিত হবে। এবং এই নিয়মটি আমেরিকাতে ফলো করা হয় এবং আমেরিকার সমস্ত বই পুস্তক এই নিয়মের উপরে লেখা আছে বা লেখা হয়। পরিবাহীর রোধ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ
একটি পরিবাহী পদার্থের রোধ কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে, যেমন পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রা। অর্থাৎ আমরা যদি বলি কোনো পরিবাহীর দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য এল যদি পরিবর্তন হয়, অর্থাৎ বেশি হয় অথবা কম হয়, বেশি বা কম, তাহলেও পরিবাহীর রোধটা কম বেশি হতে পারে বা কম বেশি হয়। যেরকম আমরা যদি বলি পরিবাহীর দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে রোধও বেশি হয়, এবং পরিবাহীর দৈর্ঘ্য কম হলে রোধও কম হয়। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। পরিবাহীর প্রস্থচ্ছেদ, অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের তারতম্যের কারণে রোধেরও তারতম্য হতে পারে। আমরা যদি বলি তাহলে বলতে পারি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি বেশি হয় তাহলে ওই পরিবাহীর রোধটি কম হবে বা কমে যাবে, আবার প্রস্থচ্ছেদ যদি কম হয় তাহলে রোধ বেড়ে যাবে। অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের সাথে রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1/a। অর্থাৎ পরিবাহীর রোধের সাথে পরিবাহীর প্রস্থচ্ছেদের সম্পর্ক উল্টা। এছাড়াও পরিবাহীর উপাদান, অর্থাৎ পরিবাহীর ভেতরে কি কি উপাদান রয়েছে সেই উপাদানের উপর নির্ভর করেও পরিবাহীর রোধ কম বেশি হতে পারে। এবং সর্বশেষে রয়েছে আমাদের তাপমাত্রা, অর্থাৎ কোনো পরিবাহীর তাপমাত্রা যদি আমরা কম বা বেশি করি, ওই স্থানের তাপমাত্রা বাড়াই অথবা কমাই, তাহলে ওই পরিবাহীর রোধটিও কম বেশি হতে পারে। সচরাচর পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে রোধ বেড়ে যাবে এবং তাপমাত্রা কমালে রোধ কমে যাবে আর কি। রোধের সূত্র, রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি আর ইজিক্যাল টু রো এল ভাগ এ। আর মানে রোধ, রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ, এল মানে পরিবাহীর দৈর্ঘ্য, এ মানে হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমরা এখন এই প্রমাণটি দেখব যে আর সমান রো এল ভাগ এ, এবং এই প্রমাণটি এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রমাণ এবং রচনামূলকের জন্য 100% আসতে পারে, এবং এই প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এই প্রমাণটি দেখার চেষ্টা করব। আমরা এখান থেকে প্রমাণটা করার এখানে আর মানে রোধ, রো মানে আপেক্ষিক রোধ, এ সমান পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল সমান পরিবাহীর দৈর্ঘ্য। এখন আমরা একটু আগে জানলাম পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারি 1 নম্বরে পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে রোধও বৃদ্ধি পাবে, অর্থাৎ আর সমানুপাতিক এল। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। 2 নম্বরে, তো এই ক্ষেত্রে
অবশ্যই তাপমাত্রা টি এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ স্থির থাকবে, স্থির থাকবে। এবার আমরা জানলাম যে পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ উহার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আর সমানুপাতিক 1/a, এটা হচ্ছে 2 নাম্বার। তো এই ক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা টি এবং পরিবাহীর দৈর্ঘ্য এল স্থির থাকবে, স্থির থাকবে। 3 নম্বরে পরিবাহীর রোধ উহার আপেক্ষিক রোধের উপর নির্ভরশীল। পরিবাহীর রোধ উহার আপেক্ষিক রোধের উপর নির্ভরশীল। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অর্থাৎ পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের সমানুপাতিক। 2 নম্বরে জানলাম পরিবাহীর রোধ উহার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1/a। এবং 3 নম্বরে জানলাম পরিবাহীর রোধ উহার আপেক্ষিক রোধের উপর নির্ভরশীল। 3 নম্বর সমীকরণকে উপেক্ষা করে, 3 নং সমীকরণকে উপেক্ষা করে 1 ও 2 নং হতে পাই। অর্থাৎ এখানে আমরা 3 নম্বর সমীকরণটাকে বাদ দিয়ে দিচ্ছি এবং 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি আর সমানুপাতিক এল ভাগে। এখানে সমানুপাতিক চিহ্নটিকে তুলে দিতে হলে একটি ধ্রুবক নিয়ে আসতে হবে, সেটাকে বলা হবে সমানুপাতিক ধ্রুবক, এবং এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে রো কে নিয়ে আসা হবে, অর্থাৎ আর সমান রো এল ভাগ এ। অর্থাৎ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেটি পেয়ে গেলাম, অর্থাৎ আর সমান রো এল ভাগ এ, এটাই আমাদের প্রমাণ। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। অর্থাৎ রোধের সূত্র বলতে আর সমান রো এল ভাগ এ কে বোঝায়, এবং আমরা এই প্রমাণটি দেখলাম। এবার আমরা জানব আপেক্ষিক রোধ ও একক। আপেক্ষিক রোধ কাকে বলে? 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের 2টি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সের ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলে। এখন আপেক্ষিক রোধের একক কি? সচরাচর আমাদের দেশে যে সমস্ত কিছু পরিমাপ করা হয় এটাকে 3টি এককে পরিমাপ করা হয়, এমকেএস, সিজিএস এবং এফপিএস। তো আমরা এই 3টি এককেই আমরা 3টি এককের সাহায্যে আপেক্ষিক রোধ আমরা দেখব। অর্থাৎ 3টি পরিমাপের যে পদ্ধতি আলাদা আলাদা, এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি, 3টি আলাদা আলাদা পদ্ধতিতে আপেক্ষিক রোধকে কি এককে পরিমাপ করা হয়। তার আগে আমরা যদি একটু দেখি, আমরা জানি আর ইকুয়াল টু রো এল ভাগ এ। আমরা একটু আগে প্রমাণটি করে আসলাম। তাহলে আমরা বলতে পারি এখানে রো সমান
আর এ ভাগ হচ্ছে এল। এখানে রো হচ্ছে আপেক্ষিক রোধ, আর মানে হচ্ছে পরিবাহীর রোধ, এ মানে হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। এখন আমরা যদি এমকে এককে দেখি তাহলে রো এটা এখন পরিবাহীর রোধকে ওহম দ্বারা প্রকাশ করা হয়। ওহম। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার বা মিটার স্কোয়ার, এবং পরিবাহীর দৈর্ঘ্যকে এমকেএস পদ্ধতিতে মিটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি মিটার। তাহলে এখান থেকে কেটে দিলে শুধু উপরে মিটার থাকে, বা তাহলে রোটাকে ওহমকে যদি আমরা বলি এভাবে প্রকাশ করতে পারি, ওহম সাথে হচ্ছে মিটার। বাংলায় লিখলে আমরা লিখতে পারি ওহম মিটার, ওহম মিটার। এবার যদি আমরা দেখি সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে তাহলে আমরা একইভাবে রো সমান আমরা লিখতে পারি। সিজিএস পদ্ধতিতেও রোধের একক হচ্ছে ওহম, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওহম। সিজিএস পদ্ধতিতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়, এবং দৈর্ঘ্যকে শুধু সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে রো সমান লিখতে পারি হচ্ছে, ওহমকে আমরা এভাবে লিখতে পারি ওহম, একটা সেন্টিমিটার এখানে কেটে গেল, তাহলে ওহম সেন্টিমিটার, বা এটাকে আমরা যদি বাংলায় লিখি তাহলে হচ্ছে ওহম সেন্টিমিটার। এরপরে আমরা এফপিএস পদ্ধতিতে দেখব যে এফপিএস পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক কি। এফপিএস পদ্ধতিতে আমরা যদি একইভাবে দেখি, রো সমান হচ্ছে ওহম ইন্টু, এখানে এফপিএস পদ্ধতিতে কোনো কিছুর ক্ষেত্রফল প্রকাশ করতে হলে ইঞ্চি স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি ইঞ্চি স্কোয়ার। নিচে আমরা যেহেতু পরিবাহীর দৈর্ঘ্যকে এখানে ইঞ্চি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ইঞ্চি ইঞ্চি কেটে গেলে শুধু ইঞ্চি থাকে। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ওহম ইঞ্চি। এটাকে অনেক সময় ওহম ইঞ্চি এভাবেও লেখা হয়। অর্থাৎ আমরা এমকেএস পদ্ধতিতে দেখলাম আপেক্ষিক রোধের একক ওহম মিটার, সিজিএস পদ্ধতিতে দেখলাম ওহম সেন্টিমিটার, এবং এফপিএস পদ্ধতিতে দেখলাম ওহম ইঞ্চি। তিনটি পদ্ধতিতেই আপেক্ষিক রোধের একক আমরা জানলাম। এবার আমরা কিছু ম্যাথ দেখব। এখানে যদি আমরা একটা ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে 100 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ এবং 100 মিটার দৈর্ঘ্য এক কোর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত হবে যদি তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স 1.72 × 10⁻⁸ ওহম মিটার হয়। তাহলে আমরা ম্যাথটি সলিউশন করি। দেওয়া আছে কি দেওয়া আছে, 100 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান হচ্ছে 100 বর্গ মিলিমিটার, 100 বর্গ মিলিমিটারকে যদি আমরা বর্গ মিটার করতে চাই তাহলে আমরা জানি যেহেতু মিলিমিটার এই এককটি ছোট একক আর মিটার এককটি বড় একক, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে, অর্থাৎ 100। নিচে আমরা যদি নর্মালভাবে জানি যে কিভাবে মিলিমিটারকে মিটারে নিয়ে আসতে হয়, তাহলে মিটারের জন্য 1 ডেসি সেন্টি মিলি,
কিন্তু বর্গ কথাটি থাকার জন্য আমাদেরকে এখানে স্কোয়ার করে দিতে হবে, অর্থাৎ 100 ভাগ 1000-এর উপরে স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারবো আমরা বর্গ মিটার। এটা সমান যদি আমরা ক্যালকুলেটরে কনভার্ট করি তাহলে আসবে আমাদের 100 ভাগ 1000-এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিব, তাহলে আসবে হচ্ছে 0.0001 এত বর্গ মিটার। এরপরে দেওয়া আছে 100 মিটার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এল সমান হচ্ছে 100 মিটার। 1 কোর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত হবে যদি তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স, আপেক্ষিক রোধকে রো দ্বারা প্রকাশ করা হয়। এখানে রো এর মান দেওয়া আছে 1.72 ইন্টু 10⁻⁻8 এত ওহম মিটার, ওহম মিটার। আমার কাছ থেকে পরিবাহীর রোধ আর জানতে চেয়েছে, আর সমান ওয়াট। এখন আমরা জানি কি, আমরা জানি আর সমান রো এল ভাগ এ। এখন আমরা সবগুলো মান বসিয়ে দিব। আমরা রো এর মান এখানে দেওয়াই আছে 1.72 10⁻⁻8 ইন্টু এল, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 100 মিটার এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বের করে রেখেছি 0.0001। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে তাহলে আমাদের আসবে 0.0172। যেহেতু আমরা জানি পরিবাহীর রোধ হচ্ছে আর এবং পরিবাহীর রোধকে ওহম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে একক হবে ওহম। অর্থাৎ আমাদের যে অঙ্কটি ছিল, অঙ্কটিতে আমাদেরকে একটি পরিবাহীর রোধ বের করতে বলেছে, আমরা রোধ বের করে দিলাম 0.0172। এটাই আমাদের অ্যান্সার। আমরা যদি আরো একটি ম্যাথ দেখি তাহলে এখানে আমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে বলা রয়েছে 1.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.3 ওহম হলে তারটির দৈর্ঘ্য কত যদি তামার আপেক্ষিক রোধ 0.017 মাইক্রো ওহম হয়। তাহলে আমরা এখান থেকে ম্যাথটি দেখব। তাহলে কি দেওয়া রয়েছে, 1.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, অর্থাৎ এখানে দেওয়া আছে আমরা ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করি, ডি সমান হচ্ছে 1.5 মিলিমিটার। তো এখান থেকে যদি আমরা পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে চাই, এ সমান আমরা জানি π/4 ইন্টু ডি স্কোয়ার, অর্থাৎ এখানে পায়ের মান আমরা যদি বসিয়ে দিই 3.1416/4 ইন্টু ডি, ডি হচ্ছে 1.5 মিলিমিটার। এটাকে যদি আমরা মিটার করতে চাই তাহলে 1.5 ইন্টু 10⁻⁻3, অর্থাৎ আমরা জানি যে 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে এত মিটার হয়ে গেল আমাদের। তো এই মানটি বসিয়ে দিব 1.5 ইন্টু 10⁻⁻3
এটার উপরে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে দেখি কত আসছে, 16/4 into 1.5 into 10⁻³ স্কোয়ার। ওয়ান 1.767 into 10⁻⁶ into 10⁻⁶ এত বর্গমিটার। এরপরে তামার তারের রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর সমান দেওয়া আছে 0.3 ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে যদি তামার আপেক্ষিক রোধকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো সমান দেওয়া আছে 0.017 মাইক্রো ওহম পার মিটার। এখানে মাইক্রো ওহমকে আমরা ওহমে প্রকাশ করে নিব, অর্থাৎ 0.017 ইন্টু 10⁻⁶ এত ওহম মিটার। এখন আমাদেরকে পরিবাহীর দৈর্ঘ্য বের করতে বলছে, অর্থাৎ এল সমান হোয়াট। এখন আমরা লিখব, আমরা জানি আর সমান রো এল ভাগ এ। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে এই পাশে পার করে দিই তাহলে আমরা লিখতে পারি আর এ সমান হচ্ছে রো এল। এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এল সমান আর এ ডিভাইডেড বাই রো। আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবাহীর রোধ আর সমান দেওয়া রয়েছে 0.3 ইন্টু এ এর মান দেওয়া রয়েছে 1.767 ইন্টু 10⁻⁶ এবং রো এর মান দেওয়া রয়েছে 0.017 ইন্টু 10⁻⁶। এবং এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে (31.18 মিটার। অর্থাৎ যেহেতু আমাদের পরিবাহীর দৈর্ঘ্য জানতে চেয়েছে, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 31.18 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি আরো একটি ম্যাথ দেখি তাহলে একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স 6 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটি 3 গুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয়। তাহলে আমাকে এখানে বলেছে যে একই পদার্থের দুইটি তার নিয়েছি আমরা, দুইটি তারের দৈর্ঘ্য 2 রকম, দুইটি তারের প্রস্থচ্ছেদ 2 রকম। আমাকে একটি তারের রোধ দেওয়া রয়েছে এবং অন্য একটি তারের রোধ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি ম্যাথটি করি তাহলে ধরি প্রথম তারের রোধ R1 সমান হচ্ছে 6 ওহম। একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে, অর্থাৎ আমাকে R2 এর মান বের করতে বলেছে যে R2 সমান হোয়াট যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ। অর্থাৎ যদি আমরা প্রথমটির দৈর্ঘ্য L1 সমান ধরি আমরা L, তাহলে বলেছে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ, অর্থাৎ পরে তারটির দৈর্ঘ্য L2 সমান আমরা ধরতে পারি 3L, কারণ 3 গুণ বলেছে এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয়। অর্থাৎ যদি আমরা আগের তারের প্রস্থচ্ছেদ A1 সমান A ধরি
তাহলে পরের তারের প্রস্থচ্ছেদ আমরা এখানে A2 সমান ধরতে পারি 2a। তাহলে আমরা জানি কি, আমরা এখানে যদি দেখি যে আমরা জানি r সমান রো এল ভাগ a, অতএব r সমান r1 সমান কি লেখা যায়, রো l1 ডিভাইডেড বাই a1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। r2 সমান লিখতে পারি হচ্ছে রো l2 ডিভাইডেড বাই a2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখানে রো এর কোনো চেঞ্জ হবে না, কারণ প্রশ্নে আমাদেরকে বলেছে একই পদার্থের হওয়ার জন্য রো সেম থাকবে। একই পদার্থের জন্য রো একই থাকবে। কারণ আমার এখানে প্রশ্নে বলেছে একই পদার্থের, অর্থাৎ রো 1 বা রো 2 নেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে দেখি আমরা 2 ভাগ 1। তাহলে আমরা কি লিখতে পারি, 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি এখানে r2 ডিভাইডেড বাই হচ্ছে r1 সমান রো l2 ডিভাইডেড বাই a2 রো l1 ডিভাইডেড বাই a1। এখন যদি আমরা লিখি এটাকে r2 ডিভাইডেড বাই r1 সমান রো l2 নিচে a2 উপরে a1 নিচে রো l1। তাহলে এখানে আমাদের r2 ডিভাইডেড বাই r1, এখানে রো রো বাদ হয়ে যাবে। l2 এর মান আমরা এখানে দেখছি যে l2 এর মান হচ্ছে 3l। তাহলে আমরা এখানে লিখতে পারি 3l ইন্টু a1 এর মান আমরা এখানে দেখেছি শুধু a2 এর মান আমরা এখানে দেখেছি 2a ইন্টু l1 এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু l। তাহলে এখানে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি r2 বাই r1 সমান 3/2 বা r2 বাই r1 তাহলে এখানে আমরা লিখতে পারি r2 সমান 3/2 ইন্টু r1 বা r2 সমান 3/2 ইন্টু এখানে আমাদের r1 এর মান দেওয়া ছিল 6 ওহম, 6। তাহলে 3 দুগুণ 6, এখানে আমরা r2 সমান পেয়ে গেলাম 9 ওহম। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদেরকে দ্বিতীয় পদার্থ যেটি আমরা নিয়েছি সেই পদার্থের রোধ বের করতে বলেছে, অর্থাৎ r2 এর মান আমরা সেটা বের করে ফেললাম এবং তার মান হচ্ছে 9 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি আরও একটি ম্যাথ দেখি, তাহলে 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.29 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.13 ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। তাহলে আমরা এখানে যদি সলিউশন করি, তাহলে দেওয়া আছে 1 কিলোমিটার দীর্ঘ অর্থাৎ
এল সমান হচ্ছে 1 কিলোমিটার বা 1000 মিটার এবং 1.29 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, অর্থাৎ ডি সমান দেওয়া রয়েছে 1.29 সেন্টিমিটার। তাহলে আমরা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এ সমান লেখা যাবে হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার। যেহেতু এখানে ডি এর মান সেন্টিমিটারে রয়েছে, এটাকে আমরা চাইলে মিটার বানিয়ে নিতে পারবো, অর্থাৎ 1.29 ইন্টু 10⁻²। কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এখান থেকে লিখতে পারি এত মিটার। তাহলে আমরা যদি এখানে মানটি বসিয়ে দিই, পায়ের মান 3.1416, এখানে 4 এবং ডি এর মান হচ্ছে 1.29 ইন্টু 10⁻², এটার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পরিবাহীর প্রস্থচ্ছেদ এর মানটি পেয়ে যাব 1416/4 ইন্টু 1.29 ইন্টু 10⁻² স্কোয়ার। একশো 30.69 ইন্টু 10⁻⁻6 এত মিটার স্কোয়ার বা বর্গমিটার। এখানে তামার তারের রেজিস্ট্যান্স আর সমান দেওয়া রয়েছে 0.13 ওহম। তাহলে আমাকে আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলেছে। আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধকে আমরা রো দ্বারা প্রকাশ করি, রো সমান হোয়াট। তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি আর সমান রো এল ভাগ এ। তাহলে এখান থেকে লেখা যায় আর এ সমান হচ্ছে রো এল, বা রো সমান আর এ ডিভাইডেড বাই এল, বা তাহলে রো সমান, এখানে আর এর মান আমরা দেখতে পাচ্ছি 0.13 ওহম ইন্টু এ এর মান এখান থেকে আমরা বের করে রাখছি 130.69 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই এল। এল এর মান রয়েছে 1000 মিটার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি 0.13 ইন্টু 130.69 ইন্টু 10⁻⁻6 ভাগ 1000, $16.9897 ইন্টু 10⁻⁻9 এত, যেহেতু আমরা এমকেএসে করলাম ওহম মিটার। যেহেতু আমাদের আপেক্ষিক রোধ নির্ণয় করতে বলেছিল, আমরা আপেক্ষিক রো নির্ণয় করে ফেললাম 16.9897 ইন্টু 10⁻⁹ ওহম মিটার। আমরা যদি আরও কিছু ম্যাথ দেখি তাহলে আমাদের ম্যাথ হচ্ছে একটি তামার তারের প্রস্থচ্ছেদ 1 বর্গ সেন্টিমিটার এবং লম্বা 1 মিটার হলে এটির রোধ কত। সলিউশন করছি আমরা ম্যাথটি। একটি তামার তারের প্রস্থচ্ছেদ 1 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এখানে দেওয়া আছে তামার তারের প্রস্থচ্ছেদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এ হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ বর্গ সেন্টিমিটারের পুরো স্কোয়ার। আমরা যদি বর্গ সেন্টিমিটারকে আমরা বর্গ মিটারে নিয়ে আসি তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 100, এটার উপরে স্কোয়ার।
তাহলে এটা সমান লিখা যায় 1 × 10⁻⁻⁴ এত বর্গমিটার, এবং 1 মিটার হলে এর লম্বা, মানে লম্বাকে এল দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, 1 মিটার হলে এটির রোধ কত? তো এখানে রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান কত? যেহেতু এখানে আমাদেরকে রোধ বের করতে বলেছে, কিন্তু এখানে আমাদের আপেক্ষিক রোধ দেওয়া নাই। আমরা এখানে তামার তারের আপেক্ষিক রোধ যেটি, সেই রোধটির মান আমরা মুখস্থ যে মানটি জানি সেই মানটি আমরা বসিয়ে দিব। পল্লব ভাইয়া মানটা তুলে নে রে। আমরা জানি তামার তারের আপেক্ষিক রোধের যে মুখস্থ মানটি সেটি হচ্ছে 1.72 × 10⁻⁸ এত ওহম মিটার। তাহলে আমরা এখানে সব মানই দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখব আমরা জানি আর সমান রো এল ভাগ এ। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। রো এর মান হচ্ছে 1.72 × 10⁻⁸ ইন্টু এল, পরিবাহীর দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে 1 মিটার, ডিভাইডেড বাই এ এর মান হচ্ছে 1 × 10⁻⁻⁴। এই মানটি যদি এখন আমরা ক্যালকুলেট করি তাহলে 1.72 × 10⁻⁸ ভাগ 1 × 10⁻⁴, (0.172 × 10⁻³ এত ওহম। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমাদের এখান থেকে তামার তারের রোধ নির্ণয় করতে বলেছিল, আমরা তামার তারের রোধ নির্ণয় করেছি 0.172 × 10⁻³ ওহম। আমরা যদি মোটামুটি এই 5টি ম্যাথ বুঝে করে থাকি এই অধ্যায়ের, তাহলে আমাদের সমস্ত ম্যাথের যে কোনো বেসিক বা যে কোনো সমস্যা আমরা খুব সহজেই বুঝতে পারবো এবং আমরা সমাধান করতে পারবো। এছাড়াও আমরা কিছু ম্যাথ দেখে রাখতে পারি, অর্থাৎ প্র্যাকটিস করে রাখতে পারি। যেরকম 5 মিটার লম্বা একটি ম্যাঙ্গানিন তারের ব্যাস 1.27 মিলিমিটার, ওই তারের রোধ 1.8 ওহম হলে এর পদার্থের আপেক্ষিক রোধ কত হবে? তারপরে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ 3 ওহম, একই পদার্থের অপর একটি তারের রোধ কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ 3 গুণ হয়? তারপরে একটি 10 মিটার লম্বা তারের রোধ 1 ওহম, একই পদার্থের দ্বিগুণ ব্যাসার্ধের ও 10 গুণ লম্বা তারের রোধ নির্ণয় করো। এই ম্যাথগুলা আমরা দেখে রাখতে পারি। আমরা আগে যে 5টি ম্যাথ সমাধান করেছি, ওই 5টি ম্যাথের বেসিক কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার রাখি, তাহলে এই ম্যাথগুলা আমাদের কাছে কোনো বিষয় না, এই ম্যাথগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো। তাহলে আমরা আজকে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের A to Z আমরা দেখলাম এবং আমরা সম্পূর্ণটা আমাদের মাথায় নেওয়ার চেষ্টা করলাম, এবং আশা করি এর বাইরে থেকে এই অধ্যায়ে কোনো প্রশ্ন হবে না এবং এই অধ্যায়ে এর বাইরে কোনো কিছু আসবে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।